সুপ্রিয় দর্শক, মাই টিভির নিয়মিত আয়োজন কেউ দেখে না আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাকিব হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, মহামারী করোনাকালেও নিরাপদে আছেন। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সমাজের অনিয়ম, অবিচার, দুর্নীতি সহ ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা সে সকল ঘটনা যা কিনা কেউ দেখে না, কেউ আবার দেখেও দেখে না। উন্নয়নের মহাসোপানে বাংলাদেশ, এরই মধ্যে স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছি আমরা। আর এই অর্জনে ভূমিকা রাখছে সরকারের নেয়া নানা মেগা প্রকল্পগুলো। এরই মধ্যে পদ্মা সেতুর সুফল ভোগ করছে দেশবাসী। মেট্রো রেল যুগে প্রবেশ করেছে আমরা। দ্রুত গতিতে এগিয়ে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পায়রা সমুদ্র বন্দর কিংবা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। দর্শক, আজ আমরা সরকারের এই মেগা প্রকল্পগুলোর সুফল এবং এর নির্মাণ গল্প সম্পর্কে কিছু তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। প্রথমেই দেখাতে চাই দেশের সক্ষমতার প্রতীক পদ্মা সেতুর নির্মাণ গল্প, এর সুফল সম্পর্কে। চলুন জেনে আসি। পদ্মা বহুমুখী সেতু পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু, যার মাধ্যমে মুন্সিগঞ্জ লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে। সেতুটি 2022 সালের 25 জুন উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজে মাওয়া প্রান্তে টুল প্রদান করে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুতে আহরণ করেন এবং এর মাধ্যমে সেতুটি উন্মুক্ত করা হয়। পদ্মা সেতুর নির্মাণ কাজ দেশের ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত। 2 স্তর বিশিষ্ট ইস্পাত ও কনক্রিট নির্মিত ট্রাসের এই সেতুর উপরের স্তর 4 লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে। পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর অববাহিকায় তৈরি সেতুটি 41টি স্প্যান দিয়ে গঠিত। প্রতিটি স্প্যান লম্বায় 492.5 ফুট এবং চওড়ায় 74 ফুট। সেতুটির দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। 2007 সালে 10,161 কোটি 75 লাখ টাকা ব্যয়ে পদ্মা বহুমুখী সেতুর প্রকল্পের অনুমোদন পায় একনেকে। পরে নকশা পরিবর্তন হয়ে দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় বাড়ে নির্মাণ ব্যয়ও। 2014 সালের 17 জুন পদ্মা সেতু নির্মাণের জন্য বাংলাদেশ সরকার ও চায়না মেজর ব্রিজ কোম্পানির মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। 26 নভেম্বর শুরু হয় মূল পদ্মা সেতুর নির্মাণ কাজ। 2015 সালের 12 ডিসেম্বর নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু নির্মাণে মোট খরচ হয় 30,193.39 কোটি টাকা। এসব খরচের মধ্যে রয়েছে সেতুর অবকাঠামো তৈরি, নদী শাসন, সংযোগ সড়ক, ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পরিবেশ, বেতন ভাতা ইত্যাদি। 2022 সালের 25 জুন সেতুটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন থেকে এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। জনসাধারণের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়ার পর 26 থেকে 31 মার্চ পর্যন্ত প্রথম 6 দিনে টুল আদায় হয় 10,82 লাখ টাকা। সেতু কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী জুলাই মাসে টুল আদায় হয় 79,32 লাখ টাকা, আগস্টে 63,64 লাখ টাকা, সেপ্টেম্বরে 60,25 লাখ টাকা এবং অক্টোবরে 64,93 লাখ টাকা। মার্চ থেকে অক্টোবর পর্যন্ত মোট টুল আদায় হয় 278,96 লাখ টাকা। পদ্মা সেতুর পর মেট্রো রেল এমআরটি লাইন 6 এর উত্তরা থেকে আগারগাঁও অংশ খুলে দেওয়া হলো সর্বসাধারণের জন্য। চলুন দেখে আসি কিভাবে চলছে দেশের প্রথম এই বৈদ্যুতিক ট্রেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন যুগে ঢাকার গণপরিবহন। তীব্র যানজটের শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রী পরিবহন শুরু করেছে বহুল আকাঙ্ক্ষিত স্বপ্নের মেট্রো রেল। প্রথম যাত্রী হিসেবে দিয়াবাড়ি স্টেশনে টিকিট কেটে মেট্রো রেলে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। ট্রেনে ওঠার আগে গার্ডের ভূমিকায় অবতীর্ণ হয়ে সবুজ পতাকা নেড়ে মেট্রো রেলের যাত্রা শুরুর সংকেত দেন প্রধানমন্ত্রী। দিয়াবাড়ি থেকে আগারগাঁও ভ্রমণ পথে ট্রেনের সহযাত্রীদের সাথে কুশল বিনিময় করেন সরকার প্রধান। মেট্রো রেল বাংলাদেশের প্রথম বিদ্যুৎ চালিত ট্রেন। রাজধানীর চিরাচরিত লক্কর ঝক্কর জীর্ণ বাসের
ভাঙাচোরা সিটের বিপরীতে জাপানে তৈরি মেট্রোর কোচগুলো অত্যাধুনিক এবং আরামদায়ক। ট্রেনের ভেতর এবং স্টেশনগুলো শীতাতপ নিয়ন্ত্রিত। মেট্রো স্টেশনে রয়েছে উঠানামার জন্য সিঁড়ি, চলন্ত সিঁড়ি ও লিফট। প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 6 বগি বিশিষ্ট 10 সেট ট্রেন সকাল 8টা থেকে 12টা পর্যন্ত চলাচল করছে। প্রথম দিন থেকেই মেট্রো রেলে চড়তে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের। জার্নি আমাদের জন্য শুরু হবে, তো এটা খুবই গর্বের ব্যাপার, আমাদের জন্য খুবই বড় অ্যাচিভমেন্ট। এটা তো আমার জন্য অনেক টাইম কনজিউমিং ছিল আগে, এখন আর এখান থেকে এখন যাওয়াটা অনেক ভালো হবে, সময়টা হাতে পাওয়া যাবে বেশি। মেট্রো রেলে চড়তে পেরে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন যাত্রীরা। ঢাকায় মেট্রো রেল একটা অন্যরকম অনুভূতি। আজকেই প্রথম আমরা চলে এসেছি, মানে আগ্রহ নিয়ে ওঠার জন্য। আগে শুধু টিভিতেই দেখতাম, এখন আমরাও নিজে উঠতে পারতেছি, তার জন্য অনেক বেশি ভালো লাগতেছে। এতে দেখলেন মেট্রো রেলের একটি ক্ষুদ্র অংশের চিত্র। সবগুলো লাইন চালু করতে সময় লাগবে 2030 সাল পর্যন্ত। তবে এবছরের শেষ নাগাদ উত্তরা থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল করবে। বাকি লাইনগুলোর কি হালচাল জানাবো সে কথা। তবে তার আগে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যেমনটি বলছিলাম, মেট্রো রেলের একটি অংশ চালু হলেও পুরোপুরি সুফল ভোগ করতে অপেক্ষা করতে হবে 2030 সাল পর্যন্ত। চলুন জেনে নেই মেট্রো রেলের বাকি লাইনগুলোর কি হালচাল। এমআরটি লাইন 1 বাংলাদেশের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত 20 কিলোমিটার সম্পূর্ণ লাইন নির্মাণ করা হবে মাটির নিচ দিয়ে। তবে নতুন বাজার থেকে পূর্বাঞ্চল শেষ মাথা পর্যন্ত 12 কিলোমিটার লাইন হবে এলিভেটেড। এরই মধ্যে সমীক্ষা শেষে পরামর্শক নিয়োগ এবং পিতলগঞ্জ ডিপুর ভূমি উন্নয়ন কাজ শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক। এই এমআরটি লাইন 1 12টা প্যাকেজের মাধ্যমে আমরা বাস্তবায়ন করব। আমরা এখন যেই পর্যায়ে আছি সেটা হচ্ছে কনসালট্যান্ট মানে পরামর্শক নিয়োগ এবং পিতলগঞ্জ ডিপুর ভূমি উন্নয়ন। এই দুটা কাজ আমরা শুরুর একদম শেষ পর্যায়ে আছে। এমআরটি লাইন 5 উত্তর এবং দক্ষিণ দুটি অংশে বিভক্ত। প্রথম অংশ হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত 20 কিলোমিটার আর দ্বিতীয় অংশ গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত বিস্তৃত। 10টি প্যাকেজের আওতায় ভাগ করা হয়েছে পুরো প্রকল্প। সমীক্ষা শেষে এরই মধ্যে ডিপো নির্মাণের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে বলে জানান কর্তৃপক্ষ। গাবতলী থেকে কমলাপুর হয়ে নারায়ণগঞ্জ গিয়ে শেষ হবে এমআরটি লাইন 2। কমলাপুর থেকে নারায়ণগঞ্জের মদনপুর গিয়ে শেষ হবে এমআরটি লাইন 4। এরই মধ্যে 2টি লাইন নির্মাণের জন্য পেপার ওয়ার্ক শেষ করে সমীক্ষা শুরু করার প্রস্তাব দেয়া হয়েছে। সমন্বিত পরিকল্পনায় পুরো এমআরটি প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে 2030 সাল। কাজের অভিজ্ঞতা আর দক্ষতাকে কাজে লাগিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই রাজধানীবাসীকে সবগুলো মেট্রো রেল উপহার দেওয়ার আশ্বাস দেন ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। এদিকে মেট্রো রেলের স্বাদ নিতে এখন অপেক্ষায় রাজধানীবাসী। বৃহত্তর স্বার্থে তাই ক্ষুদ্র কষ্টকেও হাসি মুখে মেনে নিচ্ছেন তারা। কেউ কেউ আবার মনে করছেন সরকারের দীর্ঘস্থায়িত্বের কারণে এই ধরনের বড় প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন সম্ভব হচ্ছে। এবার দেখতে চাই দক্ষিণ এশিয়ার প্রথম সুড়ঙ্গ পথ বঙ্গবন্ধু টানেলের কি হালচাল। কর্তৃপক্ষ দাবি করছে প্রকল্পের 95% কাজই নাকি সম্পন্ন। বাস্তবে এর কি অবস্থা, চলুন দেখে আসি। চীনের সাংহাইয়ের ওয়ান সিটি টু টাউনের আদলে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হচ্ছে দক্ষিণ এশিয়ার প্রথম সুড়ঙ্গ পথ বঙ্গবন্ধু টানেল। টানেলটি বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গা থেকে কর্ণফুলী নদীর তলদেশে 18 থেকে 31 মিটার গভীরতায় গিয়ে মিলেছে নদীর অপর প্রান্ত আনোয়ারায়। টানেলটির মূল দৈর্ঘ্য 3.43 কিলোমিটার হলেও এর সাথে যুক্ত হয়েছে 5 কিলোমিটারও বেশি সংযোগ সড়ক। টানেলে যাওয়া আসার জন্য নির্মাণ করা হয়েছে আলাদা 2টি টিউব। প্রতিটি টিউবের প্রস্থ 35 ফুট এবং উচ্চতা 16 ফুট। 2016 সালের 14 অক্টোবর বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের রাষ্ট্রপতি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2019 সালের 24 ফেব্রুয়ারি শুরু হয় এর নির্মাণ কাজ।
এবারে টানেলের কাজের অগ্রগতি দেখতে চট্টগ্রামের পতেঙ্গা প্রান্তে কেউ দেখে না টিম। পতেঙ্গা প্রান্তে প্রবেশ করতে চোখে পড়বে টানেলের দৃশ্যমান কাজের অগ্রগতি। এরই মধ্যে পূর্ত কাজ শতভাগ সম্পন্ন, তৈরি টানেলের প্রবেশ পথ। কর্তৃপক্ষের সহায়তায় এবার টানেলের ভেতরে প্রবেশ করলো কেউ দেখে না টিম। পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা প্রান্ত যেতে সময় লাগলো মাত্র কয়েক মিনিট। টানেলকে কেন্দ্র করে দুই প্রান্তে তৈরি করা হয়েছে সংযোগ সড়ক এক্সপ্রেসওয়ে। এশিয়ার প্রথম এই সুড়ঙ্গ পথটি শুধু চট্টগ্রাম নয়, সারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। সিঙ্গাপুরের চেয়েও এই শহরটা দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠতম কানেক্টিভিটি সেন্টার হবে। আমাদের পতেঙ্গা সমুদ্রের তল দিয়ে যে টানেল হচ্ছে, আমরা চট্টগ্রামের মানুষ খুব ধন্য। এদিকে টানেলের কাজের অগ্রগতি কতটা, কবে নাগাদ খুলে দেয়া হবে সুড়ঙ্গ পথটি, তা জানতে কথা হয় প্রকল্প পরিচালক হারুন রশিদের সাথে। তিনি জানান, এরই মধ্যে পূর্ত কাজ শতভাগ সম্পন্ন হলেও ফেব্রুয়ারির শেষ নাগাদ সময় লাগবে আনুষঙ্গিক কাজ শেষ হতে। কর্ণফুলী টানেলের সার্বিক অগ্রগতি 95.5% আমাদের ডিসেম্বর পর্যন্ত। আমরা এখন ইলেকট্রোমেকানিক্যাল ওয়ার্কসে চলছে। এর মধ্যেই আপনারা জানেন গত 26শে নভেম্বর ভার্চুয়ালি আমাদের এসপিএম পূর্ত কাজের সমাপ্তি উদযাপন করেছেন এবং দুটো টিউবের এই পূর্ত কাজ, যেমন সিভিল ওয়ার্কস অলরেডি শেষ হয়ে গেছে। এখন ইলেকট্রোমেকানিক্যাল কাজগুলো চলছে। ফায়ার ফাইটিং সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম, ড্রেনেজ সিস্টেম, মনিটরিং সিস্টেম, এই সমস্ত সিস্টেমের এখন বিভিন্ন যন্ত্রপাতি ইনস্টলেশনের কাজ চলছে। আমি উদ্বোধন তো সরকারের সিদ্ধান্ত, আমরা চাচ্ছি এটা ফেব্রুয়ারির শেষে যেহেতু মার্চের মধ্যে আমরা 100% যাতে এটা পাবলিক ইউজ করার মতো করে যা কিছু করার সেগুলো শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র পদ্মা সেতু, মেট্রো রেল কিংবা বঙ্গবন্ধু টানেল নয়, দ্রুত গতিতে এগিয়ে চলছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর, এমনকি বিআরটি প্রকল্পের কাজ। সরকারের অগ্রাধিকারমূলক এসব প্রকল্পগুলোর কাজের অগ্রগতি কতটা জানাবো সে কথা। তবে তার আগে নিয়ে নিচ্ছি আরো একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। আরো একবার স্বাগত জানাচ্ছি বিরতির পর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যেমনটি বলছিলাম, সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর কথা। এরই মধ্যে পায়রা সমুদ্র বন্দর দিয়ে শুরু হয়েছে পণ্য উঠানামার কাজ, চলছে ড্রেজিং। চলুন ঘুরে আসি পায়রা সমুদ্র বন্দর থেকে। দেশে ক্রমবর্ধমান আমদানি রপ্তানির চাহিদা মেটাতে নির্মিত হচ্ছে আধুনিক ও পরিবেশ বান্ধব পায়রা সমুদ্র বন্দর। দেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে 2013 সালে নির্মাণ কাজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই ধারাবাহিকতায় অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত হলে 2016 সালের 13ই আগস্ট সমুদ্র বন্দরটি প্রথমবারের মতো কন্টেইনার জাহাজ নোঙ্গরের মাধ্যমে শুরু হয় পণ্য খালাস কার্যক্রম। বর্তমানে কন্টেইনার টার্মিনাল, বাল্ক টার্মিনাল, মাল্টিপারপাস টার্মিনাল, প্যাসেঞ্জার টার্মিনাল, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, বিদ্যুৎ প্লান্ট, মডার্ন সিটি, বিমানবন্দর ও অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সহ 19টি কম্পোনেন্টের কাজ চলমান রয়েছে। 2023 সালের মধ্যে পায়রা বন্দরকে বিশ্বমানের একটি আধুনিক বন্দর এবং 2035 সালের মধ্যে অর্থনৈতিক সহায়ক শক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এসব উন্নয়ন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে বলে জানান বন্দর কর্তৃপক্ষ। এই বন্দরের সম্ভাবনা অনেক বেশি এবং এই বন্দর আমি যেটা বলেছি যে আগামী মার্চ এপ্রিলের মধ্যে বাংলাদেশের গভীরতম বন্দর হবে এবং এইটার যে ড্রেজিং কাজটা শেষ হয়ে গেলে হয়তো 5-7 বছর পরে আরেকটা ক্যাপিটাল ড্রেজিং হবে, তখন এটা হয়তো ডিপ সি পোর্ট, এটা কি করে ডিপ সি পোর্টে আপনি তাহলে ওভারনেট নিতে পারবেন না, স্টেপ বাই স্টেপ নিতে হয়। ওভারনেট যেরকম একটা বিল্ডিং করে ফেলা যায় না, স্টেপ বাই স্টেপ, ফ্লোর বাই ফ্লোর যেতে হয়, এটাও একটি একই কায়দা। ড্রেজিং কাজ শেষ হলে 40,000 টন কার্গো কিংবা 3,000 কন্টেইনার বাহী জাহাজ অনায়াসে নোঙ্গর করতে পারবে বন্দরের জেটিতে। ইতিমধ্যে দেশি বিদেশি 1140টি জাহাজের পণ্য খালাস করে 748 কোটি টাকা রাজস্ব আয় করেছে সরকার। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতে রাজধানী ঢাকা থেকে 200 কিলোমিটার উত্তর পশ্চিমে পাবনার ঈশ্বরদী উপজেলার বাক্সি ইউনিয়নের রূপপুর গ্রামে নির্মিত হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
1961 সালে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয় এবং পদ্মা নদীর পার্শ্ববর্তী রূপপুরকে স্থান হিসেবে নির্বাচন করা হয়। দীর্ঘ 52 বছরের অবসান ঘটিয়ে 2013 সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রথম পর্যায়ে কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে 2টি ইউনিট। এরই মধ্যে প্রথম ইউনিটের কাজ প্রায় সম্পন্ন। কর্তৃপক্ষ আশা করছেন 2023 সালেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। তবে দ্বিতীয় ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে অপেক্ষা করতে হবে 2025 সাল নাগাদ। রাজধানী সহ গাজীপুর এলাকার যানজট নিরসনের লক্ষ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উত্তরা, টঙ্গী, জয়দেবপুর হয়ে গাজীপুর পর্যন্ত 20.5 কিলোমিটার এলাকায় নির্মাণ করা হচ্ছে একটি উন্নত মানের আধুনিক বাস ভিত্তিক ট্রানজিট ব্যবস্থা। বিআরটি প্রকল্পে এয়ারপোর্ট টার্মিনাল থেকে গাজীপুর পর্যন্ত উভয় মুখে একটি করে রাস্তা থাকবে। রাস্তাগুলো সর্বোচ্চ চওড়া করে অতিরিক্ত স্থান সংকুলানের ব্যবস্থা করা হবে। প্রশস্ততার কারণে সুনির্ধারিত পথে চলাচল বিআরটি বাসগুলো অন্য বাসগুলোর গতি রোধ করবে না। অযান্ত্রিক এবং যন্ত্রচালিত যানবাহনগুলোর জন্য থাকছে পৃথক সড়ক। এছাড়া থাকছে 113টি সংযোগ সড়ক, রাস্তার দুধারে পর্যাপ্ত এনার্জি সেভিং স্ট্রিট লাইট এবং ফুটপাতের নিচে উচ্চ ধারণ ক্ষমতা সম্পন্ন ড্রেন। দক্ষ ট্রাফিক প্রবাহ নিয়ন্ত্রণের জন্য ব্যস্ত জংশনগুলোতে নির্মাণ করা হচ্ছে 6টি ফ্লাইওভার। মেট্রো রেলের কারণে মানুষের কর্মঘণ্টা বাড়বে। তারপরে আপনার এই যে পায়রা বন্দরের কারণে গভীর সমুদ্র বন্দর, যেখানে আপনার বিভিন্ন দেশের জাহাজগুলো ভিড়বে, সেখান থেকে আমাদের বিভিন্ন রকম রেভিনিউ আসবে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার একটাই টেন্ডেন্সি যে ওনার ক্ষমতাসীন সময়ে এই দেশের মানুষ কিছু না কিছু পেতেই থাকবে। যে দেশের যোগাযোগ ব্যবস্থা যতটা উন্নত, সে দেশের অর্থনীতির ভিত ততটা শক্ত, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। দর্শক, দেশের মেগা প্রকল্পগুলো দেশের অগ্রযাত্রায় কতটা ভূমিকা রাখবে, কি বলছেন বিশেষজ্ঞরা, চলুন শুনে আসি। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য পদ্মা সেতু, মেট্রো রেল কিংবা বঙ্গবন্ধু টানেলের মতো মেগা প্রকল্পগুলো কতটা সময় উপযোগী তা জানতে এবার বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কেউ দেখে কেউ দেখে না টিম কথা হয় দুজন যোগাযোগ বিশেষজ্ঞের সাথে। গত মাসে মেট্রো রেল আমাদের চালু হলো। এটি বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থা, আধুনিক গণপরিবহন যে যোগাযোগ ব্যবস্থা, সেই যোগাযোগ ব্যবস্থায় কিন্তু বাংলাদেশ প্রবেশ করলো। পদ্মা সেতুর টানেল, তারপর হচ্ছে যে আমরা মেট্রো রেল সহ অন্যান্য এক্সপ্রেসওয়েগুলো যেগুলো আমাদের ওপেন হচ্ছে, এটা আমাদের দেশের জন্য অর্থনীতিতে বড় একটা সুফল বয়ে নিয়ে আসবে। প্রকল্প গ্রহণের পাশাপাশি তা রক্ষণাবেক্ষণের দিকে নজর দেওয়ার পরামর্শ দেন তারা। তবে এক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, অনেকগুলো প্রকল্পে যেহেতু লোনের টাকায় হচ্ছে, লোনটা যাতে আমরা সময়মতো পরিশোধ করতে পারি এবং সেইটা শোধ করে যাতে আমরা অন্যান্য প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারি, সেই দিকে খেয়াল রাখতে হবে, যাতে কোনো ব্যবস্থাপনা, যাতে কোনো ত্রুটি না হয়। যোগাযোগ ব্যবস্থার যখন উন্নয়ন হয় তখন কিন্তু সামগ্রিকভাবে দেশের সকল নাগরিকই কিন্তু সেখান থেকে উপকৃত হয় এবং তাদের অর্থনৈতিক যে সচ্ছলতা সেটিও কিন্তু বৃদ্ধি পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এবং ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ইমরান হোসেন জানান, শুধু অবকাঠামোগত নয়, মেগা প্রকল্পগুলো দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবকিছু মিলিয়ে আসলে বলা যেতে পারে গত কয়েক বছরে আমাদের এখানে অনেকগুলো বড় বড় প্রকল্প, মেগা প্রজেক্ট যেগুলোকে বলা হয়ে থাকে, সেগুলো হচ্ছে। এগুলোর এক ধরনের ফান্ডিং কিন্তু আমাদের দেশের অর্থনীতিতে দেশের থেকে আসছে, কিছু ফান্ডিং বাইরে থেকে আসছে। তো আমি মনে করি যে বড় মেগা প্রজেক্টগুলো ডেফিনেটলি বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখবে এবং অর্থনীতিতে ভূমিকা রাখা মানে এই জায়গার যে মানুষ, সাধারণ মানুষের কিন্তু জীবনের মান উন্নয়নে একটা বড় ভূমিকা রাখবে বলে আমি মনে করি। অভিযোগ পাল্টা অভিযোগ, প্রত্যাশার প্রাপ্তির মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে আমাদের। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অনিয়ম, অবিচার কিংবা অসঙ্গতির চিত্র নিয়ে। আপনার আশেপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা অনিয়ম আর অসঙ্গতির চিত্র জানাতে পারেন আমাদেরকে। ফোন করুন 019141126333 এই নম্বরে। চিঠি লিখতে পারেন। প্রযোজক কেউ দেখে কেউ দেখে না, মাই টিভি ভবন 150/3 155 হাতিরঝিল, ঢাকা এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহামারী করোনার সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলুন।